Dear viewers, welcome back to my channel English Grammar. আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেন্টেন্সের রাইট ফর্মস অফ ভার্ব বেশ কয়েকটি ক্লাস ধরে করে আসছি। তো শিক্ষার্থীবৃন্দ, যাদের বিভিন্ন পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্ব প্যাসেজ আকারে এসে থাকে, তাদের উদ্দেশ্যে, তাদের আয়োজনে, তাদের হেল্প করার জন্য আমি আজ আমার রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটি সাজিয়েছি প্যাসেজ নিয়ে, যাতে বিশেষ করে জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের কিছুটা হলেও উপকারে আসে। আর হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পর্বে আসার আগে একটু প্রাথমিক কাজ সেরে নেই। অর্থাৎ যারা এখনও আমার ক্লাসটি সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তাহলে শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত প্যাসেজটি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে যে ক্লুগুলো দেয়া আছে, অর্থাৎ অনেক সময় এই প্যাসেজগুলো ক্লু দিয়ে থাকে, অথবা রাইট ফর্মস অফ ভার্বের যে শূন্যস্থানগুলোতেই ক্লু দেওয়া থাকে বা ভার্বগুলো সরবরাহ করা থাকে। সেক্ষেত্রে আমরা অনেকটা ইজিলি জাস্ট রাইট ফর্মটা ব্যবহার করতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের বক্সে ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এতে করে আরেকটি কাজ হবে, অর্থাৎ অন্যান্য উইথ ক্লু উইদাউট ক্লু কোশ্চেনের ক্ষেত্রেও কিছুটা হলেও তোমাদের সহায়ক হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্যাসেজ ভিত্তিক বা কনটেক্সুয়াল কোনো কিছু করতে গেলে, কোনো কিছু সলিউশন করতে গেলে তোমাদের কনটেক্সটটা অর্থাৎ প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে। আর হ্যাঁ, যদি ক্লুতে দেয়া যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নিতে হবে, কারণ এই ওয়ার্ডগুলোর মধ্যে অনেক ওয়ার্ড থাকতে পারে যেটা তোমাদের হয়তো অর্থ জানা থাকবে না। ওই মুহূর্তে তো আর গুগলে সার্চ দিয়ে অর্থটা জানা যাবে না, বা সাথে ডিকশনারিও রাখা যাবে না, তাই না? এই জন্য প্যাসেজটা বারবার করে পড়ে নিতে হবে। বারবার মানে এতবার নয় আবার, যেটি অন্যান্য কোশ্চেনের উত্তর করতে গিয়ে সময় নষ্ট হবে। আমার মনে হয় অ্যাটেন্টিভলি দু একবার পড়লেই অনেক অজানা শব্দ তোমরা পেয়ে যাবে, এবং সেই শব্দগুলোর অর্থ আন্দাজ করে নিতে পারো, অনুমান করে নিতে পারো। যে কোনো বিদেশি ভাষার, বিদেশি কেন, আমাদের মাতৃভাষার সব শব্দের অর্থ কি আমরা জানি? তা কিন্তু জানি না। তো একইভাবে ইংরেজি যেহেতু আমাদের কাছে বিদেশি ভাষা, একটা আতঙ্কের ভাষা, তাই না? এটিও আমাদের সব সময় সব ওয়ার্ডের অর্থ জানতে হবে, এমন কোনো কথা নেই। আমরা কনটেক্সট দেখে প্যাসেজ থেকেই অনেক ওয়ার্ডের অর্থ উদ্ধার করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে যে ক্লুগুলো দেওয়া আছে, আমি ক্লুগুলো তোমাদের কে কোনটা জানো বা কোনটা জানো না, আমি সেটি নিয়ে আপাতত ভাবছি না। আমি ওভারঅল সবার জন্য অর্থ সরবরাহ করছি। যেমন দেখো এখানে ডু, এই ডু মানে কি? করা। নর্মালি ডু মানে হচ্ছে করা। এটি কিন্তু অনেক সময় যে কোনো ওয়ার্ড অনেক সময় বিশেষ কোনো অর্থেও ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে ডু চলা অর্থেও ব্যবহৃত হতে পারে। আবার ধরো এখানে কী দেওয়া আছে? আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা বুঝতে পারা। তারপর হলো অ্যান্সার, উত্তর দেয়া। অ্যাপ্রোচ এগিয়ে আসা বা এগিয়ে যাওয়া। নেগলেক্ট অবহেলা করা। তারপর হচ্ছে কি? মেমোরাইজ মুখস্থ করা। রিড পড়া। কালেক্ট সংগ্রহ করা। ডেভেলপ হচ্ছে উন্নতি করা। তারপর হচ্ছে প্রিপেয়ার প্রস্তুতি নেয়া বা প্রস্তুতি গ্রহণ করা। তো আমরা এখন প্যাসেজে ঢুকছি। ম্যানি স্টুডেন্টস, দেখো ম্যানি স্টুডেন্টস বিলং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্যাসেজটি তোমাদের দেওয়া আছে, এই প্যাসেজটি করলে শুধু রাইট ফর্মস যে প্র্যাকটিস করতে পারবে তা না, এই প্যাসেজটি তোমাদের প্রাত্যহিক জীবনে, তোমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু অনুসরণ করতে পারো। এমন একটি ডিরেক্টিভ, এমন একটি অনুসরণীয় প্যাসেজ এটি। তাই শিক্ষার্থীবৃন্দ, প্যাসেজটা একটু গুরুত্ব সহকারে দেখবে, পড়বে। ম্যানি স্টুডেন্টস বিলং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। বছরের শুরু থেকেই অনেক ছাত্র বছরের শুরু থেকে কি ঠিকমতো পড়াশোনা করে? বছরের শুরু থেকে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ঠিকমতো পড়াশোনা করি না।
হ্যাঁ, হেলে দুলে অনেকটা সময় কাটিয়ে দেই, আলস্যের সময় কাটিয়ে দেই, বিনোদনের সময় কাটিয়ে দেই, এটা হয়ে থাকে তো। তার মানে ওই সময় দেখা যায় পড়াশোনাটা অনেকটা ফোর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। অর্থাৎ পড়াশোনাটাকে আমরা অবহেলা করি, পড়াশোনাটা এড়িয়ে চলি। তো সেটাই বলা হচ্ছে যে ম্যানি স্টুডেন্টস ব্লাঙ্ক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে অনেক ছাত্রই কি পড়াশোনাকে অবহেলা করে বা নেগলেক্ট করে। এখানে যেমন একটু ওয়ার্ড দেওয়া আছে নেগলেক্ট, অবহেলা করা। ম্যানি স্টুডেন্টস নেগলেক্ট, সরি এখানে একটি ওয়ার্ড বাদ গেছে। ম্যানি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ, কেমন, তাদের পড়াশোনা অবহেলা করে। ম্যানি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। নেক্সট, হোয়েন দ্য এক্সামিনেশন, তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা না করে গেলে তো আর চলবে না। একটা সময় তোমরা কিন্তু পড়াশোনা করো, সেটি হচ্ছে কখন, যখন পরীক্ষার প্রেশার আসে, অর্থাৎ পরীক্ষা যখন তোমাদের দরজায় নক করে, তখন অনেকে একেবারে কাছারি করে উঠে পড়ে লেগে যাও, যখন কি অনেক পড়ো কিন্তু আসলে খুব একটা কাজে দেয় না। ঠিক আছে, তাহলে কি হলো এখানে, হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, দেখো কুলুতে অ্যাপ্রোচ দেওয়া আছে, তাহলে হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষা এগিয়ে আসে, দে স্টার্ট কি, এখানে দেখো সাবজেক্ট কিন্তু দে, যার ভার্ব হচ্ছে স্টার্ট, তাহলে অপর যে ভার্বটি আসবে সেটি প্রেজেন্ট পার্টিসিপলও করতে হচ্ছে। দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, তখন খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করে। সামটাইমস দে ব্ল্যাঙ্ক নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, অনেক সময় কী হয়, বন্ধু বান্ধবদের কাছে লাল, নীল, হলুদ, সবুজ, কমলা বিভিন্ন কালারফুল ওয়ার্ড মানে কালারফুল নোট সংগ্রহ করে। ঠিক আছে, নোট সংগ্রহ করে, তাহলে এখানে সংগ্রহ করার ইংরেজি কী দেওয়া আছে, ইয়াস দেওয়া আছে, কোথায় কোথায় দেওয়া আছে, কালেক্ট। তাহলে কী হচ্ছে এখানে, সামটাইমস দে কালেক্ট নোটস, অনেক সময় তারা নোট সংগ্রহ করে ফ্রম দেয়ার ফ্রেন্ডস। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় দে গেট দেয়ার নোটস ব্ল্যাঙ্ক বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, আর যদিও বা নোট প্রস্তুত করে নিজেরা করে, সেই নোটটি কি তারা নিজেরা করে না, সেই নোটটি তারা স্যারদের দ্বারা করিয়ে নেয়, গৃহ শিক্ষকদের দ্বারা করিয়ে নেয় বা কোচিং থেকে সরবরাহ করা হয়। এমনকি অনেক সময় দেখা যায় যে স্কুলের স্যারেরাও নোট দিয়ে থাকেন। মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস, এখন এখানে লক্ষ্য করো গেট দেয়ার নোটস, এই যে গেটের পরে এখানে যে ভার্বটি আছে অবজেক্ট আছে নোটস, তো প্রিপেয়ার তো নিজে করে না, দেয়া আছে কার দ্বারা করে, বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, তাহলে এখানে কি হচ্ছে প্রিপেয়ার্ড, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, দে ব্ল্যাঙ্ক দিস নোটস উইদাউট, আর এই নোটগুলো তারা কি করে, না বুঝে না শুনে দিন রাত পড়তে থাকে। ঠিক আছে, যদি একটা নোট তোমরা নিজেরা করো বা 2-3টা বই মিলে করো, দেখবে নোটটা প্রস্তুত করতে করতেই কিন্তু 70-80% কন্ট্রোলে এসে যাচ্ছে। অন্যের তৈরি করা নোট কিন্তু সহজে কন্ট্রোলে আসবে না, এটাই স্বাভাবিক। দে ব্ল্যাঙ্ক দিস নোটস, দে মুখস্থ করে, দে মেমোরাইজ ইয়েস দে মেমোরাইজ দিস নোটস, এখানে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করেছি। দে মেমোরাইজ দিস নোটস উইদাউট প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, এর ফলে কি হচ্ছে, তাদের যে চিন্তাশক্তি, তাদের যে সৃজনশীলতা, তাদের যে ক্রিয়েটিভিটি, এটি কিন্তু নষ্ট হচ্ছে, এটি উন্নতি হচ্ছে না, ডেভেলপ, তাহলে নেগেটিভ করতে হচ্ছে, এখানে অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ডাজ নট ডেভেলপ। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন, এর ফলে কি হচ্ছে, এই যে 5টা 10টা 15টা 20টা তারা ধরে ধরে পড়ে আসতেছে, কমন নিয়ে পড়ে আসতেছে, এগুলো যখন পরীক্ষায় আসে না তখন কিন্তু মাথার চক্কর দিয়ে ওঠে। সেটাই বলা হচ্ছে ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, যখন তারা পরীক্ষায় নতুন কোনো প্রশ্ন দেখে, দে কান্ট অ্যান্সার ইট প্রপারলি, তারা সঠিকভাবে উত্তর করতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্টস কান্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ফলে অনেকে পরীক্ষা ভালো করতে পারছে না। ইফ দে হ্যাড রিড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার্স, এখানে লক্ষ্য করো হ্যাড রিড, থার্ড কন্ডিশনাল
অর্থাৎ এখানে ইফ ক্লোজটি পাস্ট পারফেক্টে আছে, তাহলে সেক্ষেত্রে মেইন ক্লোজটি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো পড়াশোনা করলে ভালো করা যাবে, পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। কাজে এটি অবশ্যই কি আমরা উড বা মাইট ব্যবহার না করে কুড ব্যবহার করব। দে কুড হ্যাভ কি, দে কুড হ্যাভ ডান বেটার রেজাল্ট, দে কুড হ্যাভ ডান বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম, তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারত। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার আসছি। দেখো তাহলে প্রথমটি আমরা কি নিচ্ছি, নেগলেক্ট, তারপর হচ্ছে এখানে অ্যাপ্রোসেস রিডিং, অ্যাপ্রোসেস রিডিং, তারপর হচ্ছে কালেক্ট সংগ্রহ করে, প্রিপেয়ার্ড, তারপর হচ্ছে মেমোরাইজ, আন্ডারস্ট্যান্ডিং, ডাজ নট ডেভেলপ, নেগেটিভ করেছি, দে কান্ট, তারপর হচ্ছে দেখা অ্যান্সার, অ্যান্সার, তারপর আসছে কি, হ্যাঁ তারপর এখানে আসছে না, এখানে তো অলরেডি দেওয়া আছে, এখানে হচ্ছে কি কুড হ্যাভ ডান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এভাবে ধরে ধরে কোনো প্যাসেজকে অ্যানালিটিক্যালি অর্থাৎ বিশ্লেষণমূলকভাবে প্র্যাকটিস করো, অনুশীলন করো, চর্চা করো, আশা করি এ ধরনের আইটেমে তোমরা ভালো করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সেই ভালো করার্থে যদি আমার এই ক্লাসটি এতটুকু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবে, যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভালো লাগা যে কোনো কিছু আমরা ভালো লাগাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি, আশা করি সেটি করবে। তোমরা নিজেরা কৃতার্থ হবে, আমাকে কৃতার্থ করবে। আর ক্লাসটি কেমন লাগলো বা না লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই প্রতীক্ষায় আজকের মতো আল্লাহ।